21শে এপ্রিল যে শিক্ষামন্ত্রী তাদেরকে একটা সময় বেঁধে দিয়েছিলেন যে ওই দিন যে যোগ্য অযোগ্যের তালিকা সেটা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে, কিন্তু দেখা গেল যে সেই দিন সময় পেরিয়ে গেল, কিন্তু ওই তালিকা আপলোড করা হলো না এবং তাদের সঙ্গে বৈঠক করে যেটা বলা হলো যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ, তারপর থেকে অবৈধ। এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি এটা কিসের ভিত্তিতে হঠাৎ করে বলল বলে আপনার মনে হয়? এসএসসির ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, ধিক্কারযোগ্য ভূমিকা। এবং তার সঙ্গে যোগ করা যায়, যেহেতু এসএসসির যিনি চেয়ারপারসন তাকে আমি চিনি, মানুষটা খারাপ না, মানুষ হিসেবে খারাপ ছিলেন না, এখনও নয় মনে হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে অপদার্থ, নিজের কোনো ব্যক্তিত্ব নেই, পুরোপুরি এই পদটা পেয়েছেন শিক্ষামন্ত্রী যিনি বর্তমানে, যিনি বলবো না, যেই বলবো, ও আমার খুব চেনা, ব্রাত্য বসু, তারই বদান্যতায় পেয়েছে। ফলে সে যা বলে ওকে তা মানতে হয়, না হলে পদটা যাবে। এরকম একটা মেরুদণ্ডহীনতা এর মধ্যে রয়েছে। কিন্তু মানুষ খারাপ কাজ করতে অভ্যস্ত, খারাপ কাজই করেন এরকমটি নয়, এক একটা মানুষ তো থাকে এরকম। যার ফলে এই চেয়ারপারসনের কোনো ভূমিকায় ক্ষেত্রে নেই মানে তাকে যা বলা হয় সেটা তাকে মানতে হয়। শিক্ষামন্ত্রী বলেন এবং শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এইভাবেই চলছে শিক্ষা ব্যবস্থা স্কুলগুলির। তো এক্ষেত্রে এই যে শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলছেন, যেটা তুমি এখনই বললে, এগুলো সব স্তোক বাক্য এবং শিখে নিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যা বলছে তাই যা নির্দেশ দেওয়া হয়েছে তাই বলছেন এবং তার কাছ থেকে আবার চেয়ারপারসন ধরে নিয়ে কথা বলছে। এগুলোর কোনো অর্থ নেই। শেষমেশ যেটা দাঁড়িয়েছে, ওরা একটা ভানভনিতা করছে চেয়ারপারসন, যে যোগ্য অযোগ্যের তালিকা ঠিকই প্রকাশ করা হবে। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তারা মাইনে পাবে, স্কুলে জয়েন করতে পারে, যোগদান করতে পারে। এটা হচ্ছে অত্যন্ত গুরুতর একটা সমস্যা, গুরুতর বিপদ ওরা ডেকে এনেছে 26,000 পরিবারে। সেই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এগুলো ছলছুতো বানাচ্ছে। কথাটা লক্ষ্য করার বিষয়, রাজ্যবাসীদের আমি বলছি যে এই বিষয়ে একটু ধ্যান দিন, তা নাহলে আপনাদেরই ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পাবে না, কারণ স্কুলগুলো তুলে দেওয়া হবে, সরকারি স্কুলগুলো। এটাই পরিকল্পনা। সেটা হলো যে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করা হবে কি করে, করতে পারেনি বলেই তো সুপ্রিম কোর্ট থেকে বাতিল হলো তালিকাটা। তাহলে এরা যোগ্যরা চাকরি করতে পারবে, এই কথাটা বলছি কিসের ভিত্তিতে? যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন সমেত চাকরি করতে পারবে, তারা স্কুলে যোগদান করুক। যারা অবস্থান করছেন এখন, তারা নিজেদের মনে করছেন তাদের সব কিছু আছে, যোগ্যতা নিয়েই তারা ঢুকেছিলেন শিক্ষকতার পদে এবং এই কবছর ধরে 16র পর থেকে কবছর ধরে শিক্ষকতা করছিলেন। অতএব তাদের দাবিগুলো আমি এরপরেই বলে শেষ করব। তারা যে দাবিগুলো করছেন অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি এবং তাদের উপরে তাদের যে বিপদাপন্ন করা হয়েছে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে আমি মনে করছি। শিক্ষা দপ্তরের যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেকেরই এর জন্য শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। তো এই যেটা তুমি এক্ষুনি বললে, এগুলো সমস্ত ওদেরকে এখন ঠেকিয়ে রাখার জন্যে, যাতে ওরা অবস্থান থেকে উঠে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই তীব্র গরমে ওরা নিজেরাও মনের দিক থেকে ভেঙে পড়েছেন। অতএব এমন কিছু বলা, তাতে ওরা যেন আশ্বস্ত হয়ে, ওরাও একটু স্বস্তি পাবে, আশ্বস্ত হয়ে অবস্থান থেকে চলে যাবে। সরকার বাঁচবে, একটু হাঁপ ছেড়ে বাঁচবে, যে কাণ্ডটি ঘটিয়েছে সেই জন্যে এরকম কথা বলা হচ্ছে। যদি যোগ্য অযোগ্য নির্ধারণই করা যায়, বলে দিল যোগ্যরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করুক, তো তাহলে বাতিল হলো কেন? সুপ্রিম কোর্ট কি বোকা? সুপ্রিম কোর্টের নির্দেশগুলোর কি কোনো অর্থ নেই যে আলাদা করা যাচ্ছে না বলে বাতিল করে দাও পুরো তালিকা? এখন ওরা বলছে যোগ্যদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চাকরি করার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরই মাথাটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কথাটা। যোগ্যরা নির্ধারিত হলো কেমন করে? অতএব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসনের এই ভূমিকা, শিক্ষামন্ত্রীর এই ভূমিকা প্রশ্ন তোলার মতো ভূমিকা। রাজ্যবাসী প্রশ্ন তুলুন,
আর আরেকটা কথা বলে শেষ করব, এখানে ওরা আরেকটা কথাও যোগ করেছে, 31শে ডিসেম্বরের পরে কী হবে না, নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরা আবার পরীক্ষা দেবে। সেই 16 সালের পর থেকে শিক্ষকতা করে আসছে, যোগ্য বলে এরা বিবেচিত হয়েছে। অযোগ্যদের ওরাই বলছেন যে এরা অযোগ্য, যারা অযোগ্য তারা যেতে পারবে না। তো যোগ্য অযোগ্য মিলে গেল কী করে, কেন মেলালো, কারা মেলালো, তার উত্তরটা দিন। এরপরে ওরা আবার পরীক্ষায় বসবে। আমি এর তীব্র বিরোধিতা করছি। এই শিক্ষকরা যারা অবস্থান করছেন তাদের যদি আবার পরীক্ষা দিতে হয়, দেওয়ার ব্যবস্থা করা হয় সরকার পক্ষ থেকে, তাহলে তার থেকে খারাপ কাজ আর হয় না। ছেলে খেলা হচ্ছে, ওদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। একটা 24-25 বছরের ছেলে 8-9 বছর পরে বা 10-12 বছর পরে একই স্পিরিট নিয়ে পরীক্ষা দিতে পারে? একই পরীক্ষা সম্ভব? কেন দেবে তারা? কিসের অপরাধে? কোন অপরাধ তারা করেছে? অপরাধের শাস্তি হচ্ছে। যারা অপরাধ করলো তারা দিব্যি গদিতে বসে আছেন, আসনে বসে আছেন, আর এরা রাস্তায় বসে আরও মার খাওয়ার জন্যে প্রতীক্ষা করবে। এর মতন নিন্দনীয় ব্যবস্থা আর হতে পারে না। ম্যাম, এখানে একটা বিষয় যেটা হলো যে এই যোগ্য অযোগ্যের তালিকা আপনি কি মনে করেন যে এটা আছে এসএসসির কাছে, যেটা তারা প্রকাশ করছেন না, বা কোনো কারণে অযোগ্যদের তালিকা যদি সামনে আসে তাহলে সরকার কোনোভাবে বিপাকে পড়তে পারে? অবশ্যই। পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে, টাকা দেওয়া নেওয়ার খেলা হয়েছে। অযোগ্য যাদের ঠিক মতন তার ডকুমেন্ট দেখাতে পারবে না, যোগ্য শিক্ষকতার তারা যোগ্যতা তাদের আছে বলে তাদের পয়সা নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে তালিকার মধ্যে, যোগ্যদের মধ্যে মিশেল করে দেওয়া হয়েছে। আমি একটা কথাই বলবো তোমার এই প্রশ্নের উত্তরে, মিলিয়ে দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টই বলেছে, সেই কারণে বাতিল হয়েছে তালিকা। মিলিয়ে যারা দিয়েছে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে, সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশটা আসার অপেক্ষায় রয়েছি যে যারা এই তালিকাটা মিলিয়ে দিয়েছে তারা যে অপরাধটা করেছে সে অপরাধ দণ্ডনীয় অপরাধ, তারা যেন সেই দণ্ড বা শাস্তি পায়। আমি মনে করি না যোগ্য অযোগ্য, আমরা এত বছর ধরে, আমি নিজে অধ্যাপনা করেছি 34 বছর, শিক্ষা জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। আমি জানি না কিভাবে হয়। স্কুলগুলোর শিক্ষকরা কোথায় আজকে? স্কুলগুলোর ভূমিকা কোথায়? স্কুল পরিচালন সমিতির ভূমিকা কোথায়? মধ্যশিক্ষা দপ্তরের ভূমিকা কোথায় গেল? স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা কি ভূমিকা পালন করলো? স্কুলের শিক্ষকরা কি কোন অবস্থানে রয়েছেন? তারা কেন কোনো কথা বলছেন না? ছাত্রছাত্রীরা কথা বলছেন না কেন? অভিভাবকরা কথা বলছেন না কেন? তাদের সকলের জীবনযাত্রা, ভবিষ্যৎ ছেলে মেয়েদের সকলের নির্ভর করছে, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নির্ভর করছে এরকম দুর্নীতি হয়েছে বলে। সেই দুর্নীতির কারণে আজকে শিক্ষা ব্যবস্থা অতলে তলিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কার প্রধান ভূমিকা থাকার জন্য এরা এই ধরনের অপরাধ কাণ্ডে নিজেদের নিযুক্ত করলো? এরা মানে সমস্তই। স্কুলের শিক্ষকরা কিছু বলেনি, প্রধান শিক্ষক কিছু বলেনি। আমি যতদূর জানি যখন নিযুক্ত হয় শিক্ষকরা, তখন ওই নিযুক্ত শিক্ষকদের তালিকা, ধরুন আমি একজন স্কুলের প্রধান শিক্ষিকা, আমি এই তালিকা পেলাম, আমার দরকার 5 জন শিক্ষক, আমি 5 জন শিক্ষকের নাম পেলাম। আমার যদি মনে হয় যে এই শিক্ষকরা আমার স্কুলে পড়ানোর উপযুক্ত নয়, আমি প্রতিবাদ করে তালিকাটাকে আমি বাতিল করতে পারি। তাহলে তাদের সেই ভূমিকাগুলো কোথায় গেল? যোগ্য অযোগ্য যে মিলিয়ে দেওয়া হয়েছে তারা কেন সেখানে ভূমিকা নিতে পারলেন না? অর্থাৎ একেবারে ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত আদ্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষেরা জড়িত হয়েছেন শিক্ষা ব্যবস্থায়। আর এই দুর্নীতির মূলে যিনি রয়েছেন তার উপরে কথা বলার অধিকার বা ভয়মুক্ত মানুষ আমাদের দেশে নেই, আমাদের রাজ্যে নেই। সেই নির্ভয় হওয়াটা খুব জরুরি ছিল, সেটা হয়নি। আমি শেষ প্রশ্ন এটাই করব যে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে স্কুলে যেতে বলা হয়েছে এবং তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হয়েছে, এবং শিক্ষকরা তারা খুব স্বাভাবিক, তারা চাইছেন না এই পরীক্ষায় বসতে, কারণ তাদের মানসিক পরিস্থিতিও সেটা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের উপায় তাহলে কি? যত দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন আজকে
সরকার গণতান্ত্রিক সরকার, জনগণ তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বলে তারা এরকম ক্ষমতা প্রয়োগ করতে পেরেছে, দুর্নীতি করার ক্ষমতা প্রয়োগ করতে পেরেছে। রাজ্যবাসী প্রশ্ন তুলুন, রাজ্যবাসী এদেরকে এই সমস্ত পদে থাকা সম্পর্কে প্রশ্ন তুলুন। এদের পদচ্যুত করা খুব জরুরি। সমস্ত দুর্নীতিবাজদের আজকে পদচ্যুত করতে হবে। দরকার হলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেখান থেকে ব্যবস্থা নিতে হবে। মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়াটা আমি কোনো উপযুক্ত ব্যবস্থা বলে মনে করি না। স্কুল থেকেই প্রতিবাদগুলো এগিয়ে আসুক। স্কুলের প্রধান শিক্ষক, স্কুলে নিযুক্ত যারা বর্তমানে, এমনও হয়েছে কোনো কোনো স্কুলে টিচারই নেই, শিক্ষকই নেই। তাদের সেসব শিক্ষকদের সব ওখানে অবস্থান করছে, 2-3 জন শিক্ষক বা 1-2 জন শিক্ষক চালাচ্ছেন। তারা প্রতিবাদ করুন, তারা বলুন যে এই ব্যবস্থা যারা করেছে তাদের দণ্ড দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে সেই সমস্ত অবস্থান থেকে দূর করে দেওয়া হোক। এটা ছাড়া আর কোনো উপায় নেই। আর ওনারা যে দাবি করছেন যে শিক্ষকরা আজকে অবস্থান করছেন, তারা কতদিন, আর ঠিক মাথার উপরে রয়েছেন যিনি রাজ্যের প্রধান, তিনি ভাবছেন কতদিন আর অবস্থান করবে। আর কিছু সত্যি সত্যি তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সুতরাং ভাবছে আর কতদিন অবস্থান করবে, এবার তো সরে যাবে, ব্যাস যা করবার আমি করব। দণ্ডমুক্তির কর্তৃত্ব তিনিই সব করবেন এবং ব্যবস্থা করে নেবেন। দুর্নীতির একেবারে কোর্ট পর্যন্ত চলে গেছে, আদালত পর্যন্ত চলে গেছে। আদালতও দিব্যি বলে দিল যে এখানে যোগ্য অযোগ্য শীর্ষ আদালত মিলে গেছে, তালিকা বাতিল। আমি খুব বিনীতভাবে প্রশ্নটা রাখছি, এটা কোনো রায় হলো? তালিকাটা বাতিল, প্রশ্ন করা হলো না যে এই তালিকা কারা দিয়েছে, কারা কেমন করে করেছে, কাদের নামগুলো দেওয়া হোক, তাদের দণ্ড দেওয়া হোক, তাদের শাস্তি দেওয়া হোক, গোয়েন্দা দপ্তর নিযুক্ত করা হোক যে কারা এই ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত ছিল। এবং আমি তো বলবো রাজ্যের মাথায় যিনি বসে আছেন, যার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না, তিনিই তো মূল দায়ী। তার নির্দেশ ছাড়া এই কাজ হয়নি, তাহলে তাকে কেন প্রশ্ন করা হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমার এই বয়সে আমি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় শিক্ষকরা আজকে যে ভূমিকা নিয়েছেন, কান্নাকাটি করছিলেন, আজকের ভূমিকা তাদের দিক থেকে অত্যন্ত সঠিক ভূমিকা। তাদের দাবিগুলো অত্যন্ত সঠিক। তারা সত্যি পরীক্ষাকে বাতিল করুন, পরীক্ষা ব্যবস্থা, নতুন পরীক্ষা ব্যবস্থা, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার যে সুযোগ, এটাকে উপেক্ষা করতে শিখুন। দৃঢ় চিত্তে উপেক্ষা করে তারা যেন পুরো ব্যবস্থাপনাটা যেটা করা হয়েছিল দুর্নীতি নির্ভর, সেটাকে উল্টে দিতে পারেন। দরকার হলে আর সমস্ত যারা এর সঙ্গে জড়িত রয়েছে, যারা এর সঙ্গে এই ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে একসঙ্গে করুন। মূল যেটা সমাধান করার পথ সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। যারা এরকম দুর্নীতির শিকার হয়েছে, শিক্ষার সঙ্গে জড়িত দুর্নীতির কোনো ক্ষমা হয় না। সেই দুর্নীতির শিকার হয়েছেন যারা, তারা ঐক্যবদ্ধ হন এবং তারা অন্যদেরও ঐক্যবদ্ধ করুন। আমাকে ডাকলে তো আমি এখনই চলে যাব, কিন্তু আমি একলা মানুষ, আমি এখনই চলে যাব। এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, আন্দোলন শুধু নয়, একেবারে উৎখাত করে দেওয়া দুর্নীতিকে, এই সিদ্ধান্ত তারা নিন, চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিন যে দুর্নীতি আর আমরা হতে দেব না। আমাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি আর অন্যদের হতে দেব না। এটাকে নির্মূল করতে হবে। দুর্নীতি নির্ভর এই ব্যবস্থাকে নির্মূল করতে হবে, শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। সেই প্রতিজ্ঞা তারা গ্রহণ করুন।